সুবোধ ঘোষের লেখা ছোট গল্প সুন্দরাম। সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। কি এমন সমস্যা? শুধু একটি মনমতো পাত্রী ঠিক করে শুভ লগ্নে শাস্ত্রীয় মতে উহার কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটা জৈব সংস্কারকে সংসারে পত্তন করে দেওয়া, এই তো। কিন্তু বাধা আছে সুকুমারের ব্রহ্মচর্য। 12 বছর বয়স থেকে নিরামিষ ফোঁটা তিলক করেছে সে। আজও পায়ে সেধে তাকে মুসুরির ডাল খাওয়ানো যায় না। সাহিত্যকাব্য তার কাছে অস্পৃশ্য। পাঠ্যপুস্তক ছাড়া জীবনে সে পড়েছে শুধু কখানি যোগশাস্ত্রের দীপিকা। বাগানের পুকুরঘাটে নির্জন দুপুর রাতে একাগ্র প্রাণায়ামে কতবার শিউরে উঠেছে তার সুষুম্না। প্রতি কুম্ভকে রেচকে সুকুমার অনুভব করেছে এক অদ্ভুত আত্মিক শক্তির তড়িৎ স্পর্শ। শ্বাসে প্রশ্বাসে, রক্তে ও স্নায়ুতে। সুকুমার চোখ বুঝলেই দেখতে পায় তার অন্তরের নিভৃত কন্দরে সমাহীন এক বিবাগী পুরুষ। আবিষ্ট অবস্থার কানে আসে কে যেন বলছে, মুক্তি দে, মুক্তি দে। জপ ছেড়ে চোখ মেলে তাকালেই দেখতে পায় কার এক গৈরিক উত্তরীয় ক্ষণিকের দেখা দিয়ে মিলিয়ে গেল বাতাসে। সুকুমার বন্ধুদের অনেকবার জানিয়েছে, বাস এই এক্সামিনটা পর্যন্ত, তারপর আর নয়। হিমালয়ের ডাক এসে গেছে আমার। সুকুমারের বাবা কৈলাস ডাক্তার বলতেন, প্রোটিনের অভাব। পেটে দুটো ভালো জিনিস পড়ুক, গায়ে মাংস লাগুক, এসব ব্যায়ামও দুদিনেই কেটে যাবে। কত পাকামি দেখলাম। কিন্তু মা পিসিমা, ছোট বোন রানু আর ঝি, তাদের মন প্রবোধ মানে না। সকলে মিলে চেপে ধরল কৈলাস ডাক্তারকে। যত শিগগিরই পারো পাত্রী ঠিক করে ফেলো, আর দেরি নয়। ঝিয়ের কোদল তো লেগেই আছে। ছি ছি, সংসারে থেকেও ছেলের বনবাস। ছোট জাতের ছোট ঘরের এমন কসাইপনা করে না বাবু। সমস্যা সমাধানের ব্যবস্থা হলো। কৈলাসবাবু পাত্রী দেখলেন। ভগ্নিপতি কানাইবাবু সুকুমারের মতিগতির চার্জ নিলেন। যেমন করে পারেন কানাইবাবু সুকুমারের মনকে সংসারমুখ করবেন। পাশের খবর বেরিয়েছে, কানাইবাবু সুকুমারকে দিয়ে জোর করে দরখাস্তে সই করালেন। নাও সই করো। মুন্সিফি চাকরি ঠাট্টা নয়, সংসারে থেকেও সাধনা হয়। ওই যাকে বলে পাকাল মাছের মতো থাকবে। জনক রাজা যেমন ছিলেন। বাড়ির বিষণ্ণ আবহাওয়ায় ক্রমে উৎফুল্ল হয়ে আসছে। কৈলাসবাবু পাত্রী দেখে এসেছেন। এখন সমস্যা সুকুমারকে কোনো মতে পাত্রী দেখাতে নিয়ে যাওয়া। কানাইবাবু সকলকে আশ্বস্ত করলেন, কিন্তু কিছু ভাববার নেই, সব হো জায়গা। সংসারের উপরে সুকুমারের এই নির্লেপ এমন কেটে যায়নি ঠিকই, তবু একটু চাঞ্চল্য। আচারে আচরণে রক্তমাংসের মানুষের মেজাজ একাত্ম দেখা গিয়েছে যেন। তবু একদিন পড়ার ঘরে কানাইবাবুর সঙ্গে সুকুমারের একটা বচসা শোনা গেল। বাড়ির সবাইয়ের বুক দুরু দুরু হয়েও করে উঠল, ব্যাপার কি? কানাইবাবুর কথার ফাঁদে পড়ে সুকুমারকে উপন্যাস পড়তে হয়েছে। জীবনেই প্রথম নাভিমূলে চন্দনের প্রলেপ দিয়ে অগুঁড়ো পুড়িয়ে ঘরের বাতাস পবিত্র করে নিয়ে অতি সাবধানে পড়তে হয়েছে তাকে। বলবান ইন্দ্রিয়গ্রাম কি হয় বলা তো যায় না, কিন্তু উপন্যাস না, নরক। যত সব নীচ রিপু সেবার বর্ণনা। সমস্ত রাত ঘুম হয়নি, এখনও গা ঘিন ঘিন করছে। সুকুমার বলল, আপনাকে এবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম কানাইবাবু। মানে অপমানে সম্পূর্ণ উদাসীন কানাইবাবু বললেন, আজ সন্ধেয় সিনেমা দেখাতে নিয়ে যাব তোমায়। যেতেই হবে ভাই, তোমার আজ্ঞাচক্রের দিব্যি। তাছাড়া ভালো ছবি, ধ্রুবের তপস্যা, মনটাও তোমার একটু পবিত্র হবে। কানাইবাবুর এক্সপেরিমেন্ট বোধহয় সার্থক হয়ে উঠল। সুকুমার কাব্য পড়ে বার কয়েক আখড়ায় গিয়ে মাথুর শুনে এসেছে।
ঘন ঘন সিনেমায় যায়। এদিকে অ্যাপয়েন্টমেন্ট পত্রও চলে এসেছে, কিন্তু অনাসক্তির ঘোর সম্পূর্ণ কাটেনি। আজকাল সুকুমারের অতীন্দ্রিয় আবেশ হয়। জ্যোৎস্না রাতে বাগানে একা বসে বসে নেবু ফুলের সুগন্ধে মনটা অকারণেই উড়ে চলে যায় ধূলিধূসর সংসারের বন্ধন ছেড়ে, যেন আকাশের নীলিমায় সাঁতার দিয়ে বেড়ায়। একটা বিষণ্ণ সুখকর বেদনা, কিসের অভাব, কাকে যেন চায়, কে সেই না পাওয়া। দীর্ঘ শ্বাস চাপতে গিয়ে লজ্জা পায় সুকুমার। রাত করে সিনেমা দেখে বাড়ি ফিরবার পথে কানাইবাবু সুকুমারকে জিজ্ঞাসা করলেন, নাচটা কেমন লাগলো? সুকুমার সহসা উত্তর দিল না, একটু চুপ করে থেকে বলল, কানাইবাবু, কি? মানুষের সাথে আমি বাঁচিবারে চাই। নিশ্চয়ই, কালই চলো বারাসাত। যাদব বোসের মেয়ে বনলতা তোমার মেজদি যেতে লিখেছে, আর বাবা তো আগেই দেখে এসেছেন। উকিলের মুহুরী যাদব বোস, বংশ ভালো, আর মেয়ে বনলতা দেখতে ভালোই। যাদব বোস অল্পপণে দয়ালুর সৎপাত্র খুঁজছেন। মেজদি একটি বছর 15 মেয়েকে হাত ধরে সামনে টেনে নিয়ে এলেন। ভালো করে দেখে নে সুকু, মনে যেন শেষে কোনো খুঁতখুঁত না থাকে। যাত্রাকালে রাজকুমারীর মতো মেয়েটাকে যতদূর সম্ভব জবরজং করে সাজানো হয়েছে। বিরাট একটা ঝকঝকে বেনারসি শাড়ি আর পুরু সাটিনের জ্যাকেট। পাড়ার মেয়েদের কাছে ধার করা চুড়ি, রুলি, বালা ও অনন্ত কোনোই পর্যন্ত বোঝা করা দুটি হাত। ঘাড়ে চুপসে গেছে কপালের টিপ, ঘামে চুপসে গেছে কপালের টিপ। পাউডারের মোটা খড়ির স্রোত গাল বেয়ে গড়িয়ে পড়েছে গলার ওপরে। মেয়েটি দম বন্ধ করে চোখের দৃষ্টি হারিয়ে যেন যজ্ঞের পশুর মতো এসে দাঁড়ালো। বনলতার শক্ত খোপাটা চট করে খুলে চুলের গোছা দুহাতে তুলে ধরে মেজদি বললেন, দেখে নে সুকু, গায়ের মেয়ে হলে হবে কি, তেল চিটচিটে ঘাড় নয়, যা তোমাদের কত কলেজের মেয়েদের দেখেছি। রামও! মেজদি যেন ফিজিওলজি পড়াচ্ছেন। বনলতার থুতনিটি ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখালেন, চোখ মেলে তাকাতে বললেন, টেরা কানা নয়। পায়চারি করালেন, খোড়া নয়। সুকুমারের মুখের সামনে বনলতার হাতটা টেনে নিয়ে আঙুলগুলি ঘেটে ঘেটে দেখালেন, দেখছিস তো, নিন্দে করার জো নেই। দেখার পালা শেষ হলো। বাড়ি ফিরে কানাইবাবু জিজ্ঞাসা করলেন, কি হে যোগীবর, পছন্দ তো? সুকুমার চুপ করে রইল। মুখের চেহারা প্রসন্ন নয়। কানাইবাবু বুঝলেন এক্ষেত্রে মৌনং অসম্মতি লক্ষণ। সিনেমায় বনানী দেবীর নাচ দেখে চোখ পাকিয়েছে ভায়া, এই সব মেয়ে কি পছন্দ হয়? কানাইবাবুর মনের বিরক্তি মনে চেপেই রাখলেন। পিসিমা বললেন, ছেলের আপত্তি তো হবেই। হা ঘরের মেয়ে এনে হবে কি? মুহুরি টুহুরির সঙ্গে কুটুম্বিতে চলবে না, সুন্দরী মেয়ে চাই। এইটাই বড় বাধা দাঁড়িয়েছে এখন। কৈলাস ডাক্তার পাত্রী দেখছেন, আর বিপদের কথা এই যে তার চোখে অসুন্দর তো কেউ নয়। তাই কৈলাস ডাক্তার কাউকে সুন্দরী বলে সার্টিফিকেট দিলেই চলবে না। এ বিষয়ে তার রুচি সম্বন্ধে সকলের যথেষ্ট সংশয় আছে। প্রথম ছেলে, জীবনসঙ্গিনী নিয়ে ঘর করতে হবে যাকে, তারই মতটা প্রথম গ্রাহ্য, তারপর আর সকলের। কৈলাসবাবু নিজে কুরুপ, কুৎসা করা যাদের আনন্দ তারা আড়ালে বলে, কালো জিত ডাক্তার। ভদ্রলোকের জিভটা নাকি কালো। যৌবনে এ গঞ্জনা কৈলাস ডাক্তারকে মর্মপীড়া দিয়েছে অনেক। আজ পৌরত্বের শেষ ধাপে এসে এই দৌর্বল্য তার আর নেই। বাংলোর বারান্দায় সোফায় বসে নিবিষ্ট মনে কৈলাস ডাক্তার এই কথাই ভাবছিলেন। এই রূপতত্ত্ব তার কাছে দুর্বোধ্য। আজ 25 বছর ধরে যে সার্জন ময়না ঘরে মানুষের বুক চিরে দেখে এসেছে তাকে আর বোঝাতে হবে না কাকে সোনার দেহ বলে। মানুষের অন্তরঙ্গ রূপ, এর পরিচয় কৈলাস ডাক্তারের মতো আর কে জানে। কিন্তু তার এই ভিন জগতের সুন্দরম তাকে কদর দেওয়ার মতো দ্বিতীয় মানুষ কই। দুঃখ এটুকুই। হঠাৎ শেকল বাঁধা
হাউন্টার বিকল চিৎকার করে আর লাফঝাপ। ফটক ঠেলে হুড়মুড় করে ঢুকলো মানুষের ব্যঙ্গমূর্তি কয়েকটা প্রাণী। যদুডোম আর নিতাই সহিস দৌড়ে এসে এলো লাঠি নিয়ে। যদু ও নিতাইয়ের গলা ধাক্কা গ্রাহ্য না করে ফটকের ওপরে জুত করে বসলো একটা ভিখারি পরিবার। নোংরা চটের পোটলা, ছেঁড়া মাদুর, উনুন হাঁড়ি, ক্যানেস্তারা, পিঁপড়ে ও মাছি নিয়ে একটা কদর্য জগতের অংশ। শোরগোল শুনে বাড়ির সবাই এলো বেরিয়ে। কৈলাসবাবু বললেন, কে রে এরা যদু? চাইছে কি? এ বেটার নাম হাবু বোস্টম, তাঁতিদের ছেলে, কুষ্ঠ হয়ে ভিক্ষে ধরেছে। কুষ্টি হাবু তার পটিবাঁধা হাত দুটো তুলে বলল, কৃপা করো বাবা, এই বুড়িটা কে? এ মাগির নাম হামিদা, যাতে ইরানি বেদিয়া, বসন্তে কানা হওয়ার পর দল ছাড়া হয়েছে। এ এখন হাবুরই বউ। হামিদা কোলের ভেতর থেকে ন্যাকড়ায় জড়ানো কমাসের একটা ছেলেকে দুহাতে তুলে ধরে নকল কান্নায় কঁকিয়ে কঁকিয়ে বলল, বাচ্চা কা জান হুজুর, এক পেয়ালি দুধ হুজুর, এক মুঠি দানা হুজুর। আর এই ধিঙ্গি ছুরিটা কে? পিসিমা প্রশ্ন করলেন। ওর নাম তুলসী, হাবু আর হাদিমার মেয়ে। আপন মেয়ে? না পিসিমা, যদু উত্তর দিল। তুলসী একটু কলাই করা থালা হাতে বসে আছে চুপ করে। পরিধানে খাটো একটা নোংরা পর্দার কাপড়, বুকের ওপর থেকে গেরো দিয়ে ঝোলানো। আভরণের মধ্যে হাতে একটা কৌড়ির তাবিজ। দেখবার মতো চেহারা এই তুলসীর। 14 বছর বয়স হবে, তবু সর্বাঙ্গে একটা রূঢ় পরিপুষ্ট কোনো ডাকিনীর টেরাকোটা মূর্তির মতো কালি মারা শরীর, মোটা থ্যাবড়া নাক, মাথার খুলিটা বেঢপ টেরে বেঁকে গেছে, চোয়াল জুড়ে দস্তুর মতো একটা হিংসা ফুটে রয়েছে যেন। মুখের সমস্ত পেশি ভেঙে চুরে গেছে ছন্ন ছাড়া বিক্ষোভে। এ মুখের দিকে তাকিয়ে দাতা কর্ণও দান ভুলে যায়, গা শিরশির করে। কিন্তু যদু বলল, তুলসীর ভিক্ষের রোজগারই নাকি এদের পেট ভাতের একমাত্র নির্ভর। হাবু ঠিক ভিক্ষে করতে আসেনি, মিউনিসিপ্যালিটি এদের বস্তি ভেঙে দিয়েছে। দেশি মদের একটা নতুন ভাটিখানা হবে সেখানে। শহরের এলাকায় এদের থাকবার আর হুকুম নাই। হাবু কান্নাকাটি করলো, একটা সার্টিফিকেট দিন বাবা, মুচিপাড়ায় ভাগাড়ের পেছনে থাকবো, দীননাথের দিব্যি, হাটবাজারে ঘেঁষবো না কখনো। তুলসী ভিক্ষে খাটবে, ওর তো রোগবালাই নেই। পিসিমা বললেন, যেতে বলো, গা ঘিন ঘিন করে। কিছু দিয়ে বিদেয় করে দে রানু। রানু বলল, আমার ছেঁড়া ফ্ল্যানেলের ব্লাউজটা দিয়ে দিই, এই শীতে তবু ছেলেটা বাঁচবে। হ্যাঁ দিয়ে দে। থাকে তো একটা ছেঁড়া শাড়িও দিয়ে দে, বয়স হয়েছে মেয়েটা, লজ্জা রাখতে হবে তো। কৈলাস ডাক্তার বললেন, আচ্ছা যা তোরা, সার্টিফিকেট দেব, কিন্তু খবরদার হাটবাজারে আসিস না। হাবু তার সংসারপত্র নিয়ে আশীর্বাদ করে চলে যাওয়ার পর তুলসীর কথাটাই আলোচনা হলো একবার। কৈলাসবাবু হেসে হেসে বললেন, দেখলে তো সুন্দরী তুলসীকে, ওরও বিয়ে হয়ে যাবে জানো। ঝি উত্তর দিল, বিয়ে হবে না কেন? সবই হবে, তবে সেটা সত্যি বিয়ে নয়। কৈলাসবাবু আর একটা পাত্রী দেখে এসেছেন, নন্দদত্তের বোন দেবপ্রিয়া। মেয়েটা ভালোই, তবে সুকুমার একবার দেখে আসুক। দেখানো হলো দেবপ্রিয়াকে। মেয়েদের প্রাচুর্য, বয়স ঠিক ঠাউর হয় না। চওড়া কপাল, ঠোঁট চিবুক, গোল গোল চোখ, গায়ের রং মেটে কিন্তু সুমসৃণ, ভারী ভুরু দুটোতে যেন তিব্বতী উপত্যকার ধূর্ত একটু ছায়া প্রচ্ছন্ন এক মঙ্গলিনীকে ইশারায় ধরিয়ে দিচ্ছে। ঠোঁটে হাসি লেগেই আছে। সে বোধহয় জানে তার এই অপ্রাকৃত পৃথুলতা লোক হাসাবার মতোই। দেবপ্রিয়ার গলা মিষ্টি, গান গায় ভালো। সুকুমার হাঁ না কিছুই বলে না, বলা তার স্বভাব নয়। বোঝা গেল এ মেয়ে তার পছন্দ নয়। পিসিমাও বললেন, হবেই না তো পছন্দ, শুধু গলা দিয়ে তো আর সংসার করা যায় না। তাছাড়া নন্দরা বংশেও খাটো,
কৈলাস ডাক্তার দুশ্চিন্তায় পড়লেন। সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে। এ মোটেই সহজ সরল ব্যাপার নয়। নানা নতুন উপসর্গ দেখা দিচ্ছে একে একে। শুধু সুন্দরী হলেই চলবে না, বংশবিত্ত, শিক্ষা, রুচি দেখতে হবে। মাঝে পড়ে পুরুত ভট্টাচার্যি আরও খানিকটা ইন্ধন জুগিয়ে গেছেন। সমস্যাটা ক্রমেই তেতে উঠেছে। ভট্টাচার্যি বাড়ির সকলকে বুঝিয়ে গেলেন, নিতান্ত আধ্যাত্মিক এই বিয়ে জিনিসটা। কুল নারীর গুণ লক্ষণ মিলিয়ে পাত্রী নির্বাচন করতে হবে। গৃহিণী, সচিব, সখী, প্রিয় শিষ্যা সব দিক যাচাই করে দেখতে হবে। সারা জীবনের ধর্মসাধনার অংশভাগিনী এ ঠাট্টার ব্যাপার নয়। ধরে বেঁধে একটা নিয়ে এলে হলো না। ওসব যাবনিক অনাচার চলবে না। হ্যাঁ, তবে সুন্দরী হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ। এবার যতদূর সম্ভব সাবধানে, খুব ভেবেচিন্তে কৈলাস ডাক্তার এক পাত্রী দেখে এলেন। অনাদি সরকারের মেয়ে অনুপমা, সুশিক্ষিতা ও সুন্দরী। অনুপমার বয়স একটু বেশি, রোগা বা অতিতন্যী দুই বলা যায়। মুখশ্রী আছে কি আছে না তা বিতর্কের বিষয়, তবে চালচলনের সুরুচির আবেদন আছে নিশ্চয়ই। রূপে যেটুকুর ঘাটতি তা পুষিয়ে গেছে সুশিক্ষার হ্লাদিনী গুণে। প্রতিবাদ করল রানু, না, ম্যাচ হবে না। যা ঝিরকুট চেহারা মেয়ের, ঋষি বালকের মতো কাঁচা মন সুকুমারের। হা না বলা তার ধাতে সম্ভব নয়, কিংবা অতিরিক্ত লজ্জা তাও হতে পারে। তবে তার আচরণে বোঝা গেল এ বিয়েতে সে রাজি নয়। পিসিমা বললেন, ভালোই হলো। জানি তো যা কিপ্টে এই অনাদি চাষা, বিনা খরচে কাজ সারতে চায়। পাত্র যেন পথে গড়াচ্ছে। দৈবজ্ঞী মশাই এসে পিসিমাকে স্মরণ করিয়ে দিলেন, পাত্রের রাশি আর গণ খুব ভালো করে মিলিয়ে দেখবেন পিসিমা। ওসব কোনো তুচ্ছ করার বিষয় নয়, সবই গ্রহের কৃপা। দৈবজ্ঞী সুকুমারের কোষ্ঠী বিচার করেই বাড়ির সকলকেই বড়রকম একটা প্রেরণা দিয়ে চলে গেল। যা দেখছি তা তো বড়ই ভালো মনে হচ্ছে। পতাকারিষ্ঠি আর নেই, এবার কেতুর দশা চলছে। এই বছরের মধ্যে ইষ্টলাভ, সুন্দরী, বামা, রাজপদং, ধনসুখং ইত্যাদি ইত্যাদি। এই ছুরি এখানে কি করছিস? কৈলাসবাবু ধমকে উঠলেন। সুকুমারের পড়ার ঘরের সামনে বারান্দায় ফুল গাছের টবের পাশে বসে আছে তুলসী, হাতে কলাই করা থালাটা। যদু কোত্থেকে এসে সঙ্গে সঙ্গে হুমকি দিল, ওঠ এখান থেকে হারামজাদি। কেমন ঘুমটি মেরে বসে আছে চুরির ফিকিরে। কৈলাস ডাক্তার বললেন, যাক, গালমন্দ করিস নে, খিড়কির দৌড়ে গিয়ে বসতে বল। সামনে কানাইবাবুকে পেয়ে বললেন, কি কানাই, এবার আমাকে বিড়ম্বনা থেকে একটু রেহাই দেবে কি না? সুন্দরী পাত্রী জুটল তোমাদের? আজ্ঞে না, চেষ্টার তো ত্রুটি করছি না। চেষ্টা করেও কিছু হবে না। তোমাদের সুন্দরের তো মাথা মুন্ডু কিছুই নেই। কী রকম আবার? চুল কালো হলে সুন্দর আর চামড়া কালো হলে কুৎসিত, এ কথাটা কি মহাব্যমে লেখা শাশ্বত কালি দিয়ে? একটু চুপ করে থেকে কৈলাস ডাক্তার বললেন, পদ্মপত্র যুগ্মনেত্র পরশয়ে শ্রুতি ধন্যী বাবা কাশিরাম। একবার ভাবো তো কানাই, কোনো ভদ্রলোকের যদি নাক থেকে কান পর্যন্ত ইয়া দুটো চোখ ছড়িয়ে থাকে, কি চিজ হবে সেটা? কানাইবাবু বললেন, যা বলেছেন, কত যে বাজে সংস্কারের সাত পাঁচ রয়েছে লোকের। তবে মানুষের রূপের একটা স্ট্যান্ডার্ড অবশ্য আছে। অ্যানাথ্রোপলজিস্টরা এমন বলেন। অ্যানাথ্রোপলজিস্টরা না, চামড়াওয়ালা। কৈলাসবাবু চড়া মেজাজে বললেন, আসুন একবার আমার সঙ্গে ময়নাঘরে, একটু লাশের ছাল ছাড়িয়ে দিচ্ছি। চীনে বলুক দেখি কে ওদের আলপাইন, নেগ্রিটো আর প্রোটো অস্ট্রেলয়েড। দেখি ওদের বংশবিদদের মুরত। মেলা বকো না আমার কাছে। কানাইবাবু সরে পড়ার পথ দেখলেন। জানো কানাই, আমাকে আড়ালে সবাই কালোজীব বলে ডাকে। বর্বর আর গাছে ফলে একটা বাজে টাবু ছাড়াবার শক্তি নেই, সভ্যতার গর্ব করে। আধুনিক হয়েছে যত সব ফাজিলের দল।
কৈলাস ডাক্তার লুব্ধ লাল চোখ দুটিতে শান্ত করে চুরুট ধরালেন। সত্যদাসের বাড়ি থেকে ভালো একটি পাত্রী দেখে খুশিমনি কৈলাস ডাক্তার ফিরলেন। ফটকে পা দিয়ে দেখলেন সুকুমারের পড়ার ঘরের সামনে বসে যদু আর নিতাই তুলসীর সঙ্গে মশকরা করছে। এই রাস্কেল সব কি হচ্ছে ওখানে? তুলসী ওর থালা হাতে দৌড়ে পালিয়ে গেল। যদুনিতাই আমতা আমতা করে একটু করে গুছিয়ে বলতে বৃথা চেষ্টা করে চুপচাপ রইল। কৈলাসবাবু সুকুমারকে ডেকে বললেন, ঘরের দৌড় খোলা রাখো কেন? সেই ভিখিরি ছুরিটা কদিন থেকে ঘুরঘুর করছে দিকে খুব নজর রাখবে, কখন কি চুরি করে সরে পড়ে বলা যায় না। সুকুমারের মাকে ডেকে কৈলাস জানালেন, সত্যদাসের মেয়ে মমতাকে দেখে এলাম। এরকম পাকা কথাই বলে এসেছি একরকম। এবার সুকুমার আর তোমরা একবার দেখে এসো। আমাকে আর নাকে দড়ি দিয়ে ঘুরিও না। যথারীতি মমতাকে দেখে আসা হলো। মমতার রূপে অসাধারণত্ব আছে সন্দেহ নাই। ঘুটঘুটে অমাবস্যার মতো ঘন কৃষ্ণ গায়ের রং, সমস্ত অবয়বে সুপেশল কাঠিন্য, মণিবন্ধ এবং কনুইয়ের মজবুত অস্থিসজ্জার, হাত পায়ের রোম ঘন, পারস্য পুরুষকেও লজ্জা দেয়। চওড়া করটির উপরে অতি কুঞ্চিত স্থূলতন্তু চুলের ভাঁড়, নীলগিরির চূড়ার উপরে স্নিগ্ধ মেঘস্তবের মতো এক দ্রাবিড়া নায়িকার মূর্তি। মমতার প্রখর দৃষ্টির সামনে সুকুমারই সুকঞ্চিত হল। বরমালা কাঙাল অবলার দৃষ্টি এ নয়, বরং এক অকুত লজ্জা স্বয়ংবরার জিজ্ঞাসায় যেন জলজল করছে। সত্যবাবু মেয়ের গুণপনার পরিচয় দিলেন। বড় পরিশ্রমী মেয়ে, কারণ স্বাস্থ্য খুব ভালো। ছাত্রী জীবনে প্রতি বছর স্পোর্টসে প্রাইজ পেয়ে এসেছে। মেয়ে দেখে এসে সুকুমারের মুখ ভার করে শুয়ে রইল। রানু বলল, এ নিশ্চয়ই রাক্ষসগণ পিসিমা। পিসিমা একটু বিমর্ষ হয়ে বললেন, হ্যাঁ সে তো কথা, বড় হট্টাকট্টা চেহারা, নইলে ভালো বরপণ দিচ্ছিল দান সামগ্রীও। তবু কৈলাস ডাক্তার তোড়জোড় করছেন, মমতার সঙ্গে বিয়ের একরকম ঠিক। এবার শক্ত হয়েছে তিনি। 10 জনের 10 কথার চক্রে আর ভূত সাজতে পারবেন না। কিন্তু যা কখনো হয়নি তাই হলো। সুকুমারের প্রকাশ্য বিদ্রোহ। সুকুমারের এবার মুখ খুলেছে। রানুকে ডেকে নিয়ে জানিয়ে দিয়েছে, সত্যদাসের সঙ্গে বড় গলাগলি দেখছি বাবার। ওখানে যদি বিয়ে ঠিক হয় তবে একটু আগে ভাগে আমায় জানাবি, আমি যুদ্ধে সার্ভিস নিচ্ছি। কথাটা শুনে পিসিমার গায়ে কাঁটা দিয়ে উঠল। সুকুমারের মা রান্না ছেড়ে বৈঠকখানায় গিয়ে কৈলাসবাবুর সঙ্গে এক প্রস্তুত বাগযুদ্ধ সেরে এলেন, কিন্তু ফল হলো না কিছুই। কৈলাসবাবু এবার অটল। সুকুমারের মা কেঁদে ফেললেন, ওই হৃৎকুৎসিত মেয়ের সঙ্গে বিয়ে? তোমার ছেলে ওই মেয়ের ছায়া মারাবে ভেবেছ? এমন বিয়ে না দিয়ে ছেলের হাতে চিমটে দিয়ে বিদায় করে দাও। কৈলাসবাবুর অটলতার ব্যতিক্রম হলো না কিছুই। তিনি শুধু একটি দিন স্থির করার চেষ্টায় রইলেন। সুকুমার মার মূর্তি হয়ে রানুকে বলল, সেই দৈবজ্ঞীটা এবার এলো, আমার খবর দিবি তো। কোন দৈবজ্ঞী? ওই যে বেটা সুন্দরী রামাটামা বলে গিয়েছিল, জিভ উপড়ে ফেলব ওর। আড়ালে দাঁড়িয়ে কৈলাস ডাক্তার শুনলেন এর বাক্যালাপ। রাগে ব্রহ্মতালু জ্বলে উঠল তার। সুকুমারের মাকে ডেকে প্রশ্ন করলেন, কি পেয়েছো? শঙ্কিত চোখে কৈলাসবাবুর দিকে তাকিয়ে সুকুমারের মা বললেন, কি হয়েছে? ছেলের বিয়ে দিতে চাও? কেন দেব না? সৎ পাত্রী চাও না সুন্দরী পাত্রী চাও? সুকুমারের মা ভেবে ভয়ে ভয়ে বললেন, সুন্দরী পাত্রী। বেশ, তবে লিখে দাও আমাকে সুন্দরী কাকে বলে। তন্নি, শ্যামা, বিদম্বরা, আরও যা আছে লিখে দাও। আমি সেই ফর্দ মিলিয়ে পাত্রী দেখব। এই বিদঘুটে প্রস্তাবে সুকুমারের মার মেজাজ ও ধৈর্য হারাবার উপক্রম করল। তবু মনের ঝাঁঝ চেপে নিয়ে বললেন, তার চেয়ে ভালো তোমায় পাত্রী দেখতে হবে না, আমরা দেখছি। ধন্যবাদ, খুব ভালো কথা। এবার আমি দায়মুক্ত। হ্যাঁ, কৈলাস ডাক্তার এখন অনেকটা সুস্থির হয়েছেন। হাসপাতালে যান আর আসেন রুগী নিয়ে। ময়নাঘরের লাশ নিয়ে কয়দিন কেটে যায়, যেমন আগে কাটত। বাগানের দিকে একটা হট্টগোল। কৈলাস ডাক্তার এগিয়ে গিয়ে দেখলেন যদুডোমার নিতাই মিলে তুলসীর ঘাড়ে ধরে হিড়হিড় করে টেনে বাগানের ফটক দিয়ে বার করে দিচ্ছে। কি ব্যাপার নিতাই?
বড় পাজি ও ছুরিটা হুজুর, পয়সা দেয়নি বলে দাদাবাবুর ঘরে ঢিল ছুটছিল, আর এই দেখুন আমার হাত কামড়ে দিয়েছে। কৈলাস ডাক্তার বললেন, বড় বার বেড়েছে ছুরি, ভিখারির জাত, দয়া করলেই কুকুরের মতো মাথায় চড়ে। কেবলই দেখছি মাস 3-4 শুধু এদিকে নজর, এবার এলে পুলিশে ধরিয়ে দিবি। তুলসী ফটকের বাইরে গিয়েও মত্তা বাতুবির মতো আরেকটা ইট পাটকেল ছুঁড়ে চলে গেল। কৈলাস ডাক্তার বললেন, সবসময় ফটকে তারা তালাবন্ধ করে রাখতে। সেদিন সন্ধ্যাবেলায় অনেক রাতে রুগী দেখে বাড়ি ফিরতেই কৈলাস ডাক্তার দেখলেন ফটক খুলে অন্ধকারে চোরের মতো পা টিপে টিপে সরে পড়ছে তুলসী। কৈলাস বাবুকে দেখে আরও জোরে দৌড়ে বাড়ি গেল। হাঁক দিতেই যদু ও নিতাই হাজির হলো লাঠি হাতে। অত্যন্ত বিরক্ত হয়ে কৈলাস ডাক্তার বললেন, এ কি, ফটক খোলা, বারান্দায় আলো জ্বলছে, সুকুমারের ঘরে আলো, আমার বৈঠকখানা খোলা, তোমরা সব জেগেও রয়েছে, অথচ ছুরিটা বেমালুম চুরি করে সরে পড়ল। কৈলাস ডাক্তার সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলেন। আমার ঘরটা সব তছনছ করেছে কে? টেবিল থেকে নতুন বেলেডোনার শিশিটাই বা গেল কোথায়? অনেকক্ষণ বকাবকি করে শান্ত হলেন কৈলাস ডাক্তার। কিছু চুরি হয়নি বলেই মনে হলো। দিনটা আজ ভালো নয়। সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশে দুর্যোগ ঘনিয়ে আছে। কানাইবাবু এসে কৈলাস ডাক্তারকে জানালেন, সুন্দরী পাত্রী পাওয়া গেছে, জগৎ ঘোষের মেয়ে। সুকুমারের এবং আমার সবার পছন্দ হয়েছে, বংশের শিক্ষার গুণে কোনো ত্রুটি নেই। কৈলাস ডাক্তার বললেন, বুঝলাম, তোমরা কল্পতরু সন্ধান পেয়েছ, সুখবর। আপনাকে আজ রাত্রে আশীর্বাদ করতে যেতে হবে। তা যাব। যদুডোম এসে তখনই খবর দিল 3টে লাশ এসেছে ময়নাতদন্তের জন্য। কৈলাস ডাক্তার বললেন, চল রে যদু, এখনই সেরে রাখি, রাত্রে আবার নানা কাজ রয়েছে। ময়নাঘরে এসে কৈলাস ডাক্তার বললেন, বড় মেঘলা করেছে রে, পেট্রোমাক্স বাতি দুটো জ্বাল। যন্ত্রপাতিগুলো গামলায় সাজিয়ে আস্তিন গুটিয়ে নিয়ে কৈলাস ডাক্তার বললেন, রাত হবে নাকি রে যদু? আগে না, দুটো আগুনে পোড়া লাশ, পচা পাক হয়ে গেছে, ও তো জানা কেস, আমি চিড়ে ফেলে দেবো, বাকি একটা শুধু। নে, কোনটা দিবি দে। কৈলাস ডাক্তার কড়া হাতে টেবিলের পাশে দাঁড়ালেন। লাশের ঢাকাটা খুলে ফেলতেই কৈলাস ডাক্তার চমকে বললেন, এ কে রে যদু? যদু ততক্ষণে আলগোছে সরে পড়েছে ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। কৈলাস ডাক্তারের প্রশ্নে ফিরে এসে বলল, হ্যাঁ হুজুর, তুলসী, সেই ভিখারির মেয়েটা। কৈলাস ডাক্তার বোকার মতো যদুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। যদু সেই অবসরে তুলসীর পরিহিত নোংরা শাড়িটা, গায়ের ছেঁড়া কোটটা খুলে মেঝের উপরে ছুঁড়ে ফেলে দিল। আবার বাইরে যাওয়ার উদ্যোগ করতে কৈলাস ডাক্তার বললেন, যাচ্ছিস কোথায়? স্পিরিট দিয়ে লাশটা মোজ ভালো করে, ইউক্যালিপটাসের তেলের বোতলটা দে, কিছু কর্পূর পুড়তে দে, আর একটা বাতি জ্বাল। ওয়ান মোর আনফরচুনেট। কথাটার মধ্যে যেন একটা বেদনার আভাস ছিল। তুলসীর লাশে হাত দিলেন কৈলাস ডাক্তার। করাতের দুপচে খুলিটা দুভাগ হয়ে গেল। কৈলাস ডাক্তারের হাতের ছুরি ফোঁস ফোঁস করে স্বনিঃশ্বাসে নিচে কেটে চলল লাশের উপরে। গলাটা চিরে দেওয়া হলো লম্বালম্বিভাবে। বুকের মাঝখানে ও দুপাশে বড় বড় পোঁচ দিয়ে ধরটা খুলে ফেলা হলো। সাঁড়াশি দিয়ে পটপট করে পাঁজরগুলো উল্টে দিলেন কৈলাস ডাক্তার। যেন ঘুমে ঢলে রয়েছে তুলসীর চোখের পাতা। চিমটে দিয়ে ফাঁক করে কৈলাস ডাক্তার দেখলেন নিশ্চল দুটি কর্ণিকা যেন নিদারুণ অভিমানে নিষ্প্রভ হয়ে আছে। শুকিয়ে কুচিয়ে গেছে চোখের শ্বেতপটল, সুজলা অশ্রুশিলা নাড়িগুলো অতি স্রাবে বিষণ্ণ। ইস, মরার সময় মেয়েটা কেঁদেছে খুব। কৈলাস ডাক্তার বললেন। যদু বলল, হাঁ হুজুর, কাঁদবেই তো, সুইসাইড কিনা করে ফেলে তো ঝোঁকের মাথায়, তারপর খাই কাঁদে আর মরে। গলা টিপে মারেনি তো কেউ? কৈলাস ডাক্তার খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করলেন। কই, কোনো আঘাতের চিহ্ন তো নেই। গুচ্ছ গুচ্ছ অম্লান সরোরজ্জু, শ্বাসনালী তেমন প্রফুল্ল, অজস্র লালায় পিচ্ছিল সুস্পষ্ট গ্রাসনালিকা। এত লালা? মরার আগে মেয়েটা খেয়েছে খুব পেট ভরে। হ্যাঁ হুজুর, ভিখারি তো খেয়েই মরে। দেহতত্ত্বের পাকা জহুরি কৈলাস ডাক্তার। তাকে অবাক করছে আজ কুৎসিতাই তুলসী। কত রূপসী কুলবধূ, কত রূপাজীবা নটির লাশ পার হয়েছে তার হাত দিয়ে। তিনি দেখেছেন তাদের অন্তরঙ্গ রূপ ফিকে ফ্যাকাশে ঘেঁয়ো,
তুলসী হার মানিয়েছে সকলকে, অদ্ভুত। বাতিটা কাছে এগিয়ে নিয়ে কৈলাস ডাক্তার তাকিয়ে রইলেন। প্রবাল পুষ্পের মালঞ্চের মতো বরাদের এই প্রকট রূপ, অচ্ছদ্য মানুষের রূপ, এই নবনীত পিণ্ড মস্তিষ্ক জোড়া শতদলের মতো উৎফুল্ল হৃৎকৃষ্টের অলিন্দ আর নিলয়। ঋষীয় ঝালকের মতো শত শত মোলায়েম ঝিল্লি আনাচে কানাচে যেন রহস্যে ডুব দিয়াছে সুসূক্ষ্ম কৈশিক জাল। কৈলাস ডাক্তার বিমুগ্ধ হয়ে দেখলেন থরে বিথরে সাজানো সারি সারি যত রক্তিম পরশুকা, বরফের কুচির মতো অল্প অল্প মেদের ছিটে মজ্জাস্থির ঘিরে নেমে গেছে প্রাণদা নীলার প্রবাহিকা। কৈলাস ডাক্তার বাতিটাকে আরও কাছে এগিয়ে নিলেন। খণ্ড স্ফটিকের মতো পৃথাভ ছোট বড় কত গ্রন্থির বিথিকা, প্রশান্ত মুকুট ধমনী, সজ্জিতে সন্ধিতে সন্ধিতে সুপ্রচুর লসিকার বুদবুদ, গ্রন্থি ক্ষীরে নিষিক্ত অতি অবিরাম এই অংশপেশির স্তব্ধ আর তরুণাস্থির সজ্জা। ঝাঁপি খোলা রক্তমালার মতো আলোয় ঝলমল করে উঠল। আবিষ্ট হয়ে গেছেন কৈলাস ডাক্তার। কুৎসিতা তুলসীর এই রূপে পরিচয় কে রাখে? তবুও তিমির দৃষ্টি হয়তো ঘুচে যাবে একদিন। আগামী কালের কোনো প্রেমিক বুঝবে যে রূপের মর্যাদা। নতুন তাজমহল হয়তো গড়ে উঠবে সেদিন। যাক। কৈলাস ডাক্তার আবার হাতের কাজে মন দিলেন। যদু বলল, এসব কোনো জখম নেই হুজুর, পেটটা দেখুন। ছুরির ফলায় এক আঘাতে দুভাগ করা হলো পাকস্থলী। এইবার কৈলাস ডাক্তার দেখলেন কোথায় মৃত্যুর কামড়। ক্লোমরসে মাখা একটি অজীর্ণ পিণ্ড, সন্দেশ পাউরুটি বেলেডোনা। মার্ডার! হাতের ছুরি খসে পড়ল মেঝের উপরে। সে শব্দে দুপা পিছিয়ে দাঁড়িয়ে রইলেন কৈলাস ডাক্তার। উত্তেজনায় বুড়ো কৈলাস ডাক্তারের ঘাড়ের রগ ফুলে উঠল দগদগ করে। পোকরাজের দানার মতো বড় বড় ঘামের ফোঁটা কপাল থেকে ঝরে ঝরে পড়ল মেঝের উপরে। হঠাৎ ছটফট করে টেবিলের কাছে আবার এগিয়ে এলেন কৈলাস ডাক্তার। ছো মেরে ছুরিটা তুলে নিয়ে তুলসীর তলপেটের দুটো বন্ধনী ছেদ করলেন। নিকেলের চিমটের সূচিকণ বাহুপুটে চেপে নিয়ে স্নেহাক্ত আগ্রহে ধীরে ধীরে টেনে তুলে ধরলেন পরিশলকে ঢাকা সুঢৌল সুকোমল একটা পেটিকা। মাতৃত্বের রসে উর্বর মানব জাতির মাংসল ধরিত্রী। সর্পিল নারীর আলিঙ্গনে ক্লিষ্ট কুঞ্চিত বিষিয়ে নীল হয়ে আছে শিশু এশিয়া। আবেগে কৈলাস ডাক্তারের ঠোঁটটা কাঁপছিল থরথর করে। যদু এসে ডাকল, হুজুর। ডেকে সাড়া না পেয়ে যদু বাইরে গিয়ে নিতাই সহিসের পাশে বসল। নিতাই বলল, এত দেরি কেন রে যদু? শালা বুড়ো নাতির মুখ দেখছে।